আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ঢাকা ভার্সিটির প্রযুক্তি ইউনিটে 2022-23 সেশনে যে কোশ্চেনগুলো আসছিল পদার্থ বিজ্ঞানের, সেখানের ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন আমরা সলভ করব। আমরা জানি ঢাকা ভার্সিটির প্রযুক্তি ইউনিটে টোটাল 35টা কোশ্চেন আসে, সেখান থেকে আমরা আজকে 10টার মতো কোশ্চেন সলভ করব এবং চেষ্টা করব সেই একই টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলা আমরা দেখতে যে কেমন হয় আসলে প্রশ্ন। তো আমরা প্রথম প্রশ্নে যাই। তো প্রথম কোশ্চেন কি বলছে, কাজের পরিমাণ শূন্য হলে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, বলছে কাজের পরিমাণ শূন্য অর্থাৎ W ইজ ইকুয়ালস টু 0। আমরা জানি W সমান সমান এফ এস, তাহলে এটা সমান সমানও 0। এখন ভেক্টরের ডট গুণ থেকে আমরা জানি এটা হবে এফ এস কস থিটা ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আমরা থিটার মানটা বের করি, থিটা হবে কজ ইনভার্স 0। কজ ইনভার্স 0 এর মান কত? 90 ডিগ্রি। তাহলে এটার যে কারেক্ট অ্যান্সার সেটা হবে 90 ডিগ্রি। তো এবার আমরা আমাদের দ্বিতীয় কোশ্চেনটা দেখব। দ্বিতীয় কোশ্চেনে বলছে একটা কণার উপরে যদি এফ এই এত একটা ভেক্টর দেয়া আছে, এই বলটা প্রয়োগ করা হয়, তাইলে যে কাজটা হবে সেটা হবে ধনাত্মক এক্স অক্ষের দিকে, অর্থাৎ এ হচ্ছে একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। ধরো এখানেই বা কোনো একটা বস্তু আছে, এটার উপরে এমন ভাবে কাজ করা হবে যাতে বস্তুটার কি কাজটা ধনাত্মক এক্স অক্ষের দিকে হবে, মানে সরণটা এদিকে হবে। কতটুকু হবে? 5 মিটার। বুঝলাম, এটা 5 মিটার। এখন প্রশ্ন কি করছে, বলটি দ্বারা কণাটির উপর কৃত কাজের পরিমাণ। আমরা কৃত কাজের সূত্র কি জানি? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস, রাইট? আচ্ছা, তাইলে এখন দেখো আমাদের কাছে এফ কিন্তু একটা ভেক্টর রাশি, কিন্তু আমাদের যে এসটা আছে সরণ কিন্তু আসলে একটা স্কেলার রাশি। সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে, এই সরণটাকে আমরা ভেক্টর রাশিতে রূপান্তর করব। কিভাবে? বলছে কি যে কাজটা ধনাত্মক এক্স অক্ষের দিকে হয়েছে, মানে এই ধনাত্মক এক্স অক্ষের দিকে। আমরা জানি এক্স অক্ষের দিকে যখন কাজ হয় তখন এটাকে আমরা, এক্স অক্ষে আই ক্যাপ থাকে, ওয়াই অক্ষে জে ক্যাপ থাকে, আর আমাদের যে জেড অক্ষ আছে এটা কে ক্যাপ থাকে। যেহেতু শুধুমাত্র কাজটা এক্স অক্ষের দিকে হয়েছে, তাইলে এটা হবে 5 আই ক্যাপ। এটা আমাদের সরণের মান। তাহলে এখন যদি আমরা ভেক্টরটা এখানে বসাই, তাহলে কি হয়? 4n, এটা আই ক্যাপ, প্লাস 2n জে ক্যাপ, প্লাস, সরি এটা প্লাস না, মাইনাস 4n কে ক্যাপ। আর এটার সাথে গুণ কি হবে? গুণ হবে এই যে আমাদের সরণটা, যে ভেক্টরটা আমরা এখানে বের করছি, এটা টোটালটা স্কেলার গুণ, অর্থাৎ এখানে এই 5 আই ক্যাপ। এখন আমরা জানি যে আই এর সাথে যখন আমরা আই গুণ করব তখন এটার মান হয় 1, আর বাকি ক্ষেত্রে আই এর সাথে যখন আমরা জে গুণ করব বা আই এর সাথে কে গুণ করব তখন এটার মান 0 হয়। তো এই 5 আই ক্যাপকে দিয়ে যখন আমরা বাকি এই দুইটা রাশিকে গুণ করব, দুইটাই 0 হবে, থাকবে শুধুমাত্র এটা। এটা যখন থাকবে তখন কি হয়? 4n আর 5 আই, আই আই গুণ করলে 1, আর 4n এর সাথে 5 গুণ করলে এটা হবে 20। তো অ্যানসার 20n, বা এখানে আসলে জুল হিসেবে এটাকে প্রকাশ করা। আচ্ছা, তো আমরা এবার আমাদের পরবর্তী কোশ্চেনটা সলভ করব। এই কোশ্চেনে কি বলছে, বলছে যে একটা স্প্রিং এর সাথে ঝুলানো m কেজি ভরের একটি বস্তু পর্যায়কাল 2 সেকেন্ড। মানে এই একটা স্প্রিং, এই স্প্রিং এর সাথে একটা বস্তু ঝুলানো আছে যেটার ভর m, আর ঝুলানো থাকা অবস্থায় এটার পর্যায়কাল 2 সেকেন্ড। আর কি বলছে, বলছে যে যদি ঝুলন্ত ভরের পরিমাণ 2 কেজি বৃদ্ধি করা হয়, মানে আগে m ছিল, এটা পরবর্তীতে এসে 2 কেজি বৃদ্ধি করা হয়েছে, তখন কি হবে? তখন পর্যায়কালটা 1 সেকেন্ড বৃদ্ধি পাবে। মানে আগে ছিল 2 সেকেন্ড, এখানে পর্যায়কালটা এসে আগের 2 সেকেন্ড তো থাকবেই, সাথে আরো 1 সেকেন্ড বৃদ্ধি পাবে, অর্থাৎ টোটাল পর্যায়কাল হবে 3 সেকেন্ড। এখন প্রশ্ন কি করছে, প্রারম্ভিক ভর m এর মান কত? এই প্রারম্ভিক ভর m এর মান বের করার জন্য আমাদের প্রথমে পর্যায়কাল এবং এই ভরের মধ্যে একটা ইকুয়েশন বের করা লাগবে, বা সম্পর্ক বের করা লাগবে। কিভাবে? আমরা জানি t is equals to 2 pi root over m by k। এই সূত্র তোমরা সবাই পড়ে আসছো। এখানে এই যে 2 পাই, এটা ধ্রুবক, যে আর এখানে যে m k টা আছে, k
কে এটাও এখানে কনস্ট্যান্ট, কারণ কে একই স্প্রিং, কে তো স্প্রিং এর উপাদানের উপর ডিপেন্ড করে, তো কেটাও এখানে চেঞ্জ হবে না একই স্প্রিং হওয়ার কারণে। এর মানে কেও ধ্রুবক, তাহলে এখানে বাকি থাকে কে, টি আর এম। এই এই সব কিছু ধ্রুবক হইলে আমরা এটা লিখতে পারি যে টি সমানুপাতিক √m। তাহলে এখান থেকে হচ্ছে আমরা একটা কি করব, সম্পর্ক আনবো। সম্পর্কটা হচ্ছে আমরা জানি সমানুপাতিক থাকলে T1/T2 ইজ ইকুয়ালস টু √m1/m2। এই সম্পর্ক থেকে দেখো এই T1 কত, আমাদের যে প্রথমে যেটা ছিল 2 সেকেন্ড, এটা হচ্ছে T1। পরবর্তীতে যেটা হয়েছে, এই যে আমরা টি প্রাইম লিখছি যেটাকে, এটা হচ্ছে T2। আর এখানে M1 কত, প্রথম M1 হচ্ছে m, এটা হচ্ছে M1। আর যখন বৃদ্ধি পায়া, এই যে কোথায় বৃদ্ধি পাইছে, 2 কেজি বৃদ্ধি পায়া m+2 হয়েছে, এটা হচ্ছে আমাদের M2। তো এখন আমরা এখান থেকে কি বের করব, তো এখান থেকে হচ্ছে আমরা m এর মানটা বের করব। কিভাবে বের করব, আচ্ছা আমরা এখানে প্রথমে এই যে আমরা রিলেশনটা বের করছি টি আর এম এর মধ্যে, এটা বসাবো। এখানে হচ্ছে T1/T2 ইজ ইকুয়ালস টু √m1/m2। m2, আচ্ছা। তো আমরা এখানে T1 এর মান বসাই, এটা হচ্ছে 2। T2 এর মান কত, এখান থেকে পাইছি, এটা হচ্ছে 3, সমান সমান √m1 এর মান কত, m, m2 এর মান কত, m+2। আমি যদি পুরাটাকে স্কোয়ার করি, পুরাটাকে স্কোয়ার করলে হবে হচ্ছে 4/9 ইজ ইকুয়ালস টু m/m+2। এখান থেকে আর গুণ করলে হবে 4m + 8, আর এটা আর গুণ করলে হবে 9m। 9mটাকে আমরা প্রথমে এখানে এই সাইডে নিয়ে আসবো, তাহলে একটা মাইনাস চিহ্ন আসবে, ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এখান থেকে যদি আমরা m এর মানটা বের করি, দেখো 4m চলে যাবে, থাকবে কত, -5m, -5m ইজ ইকুয়ালস টু হচ্ছে এই +8টা ওই পাশে গেলে -8। তো -8 হচ্ছে, তাহলে এখান থেকে আমরা যদি m এর মানটা বের করি কত হয়, m ইজ ইকুয়ালস টু এই মাইনাস আর এই মাইনাস তো কাটা, থাকবে হচ্ছে 8/5। 8/5 মানে কত, 8/5 মানে হচ্ছে, দেখো এটা যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ করা যায় না, এখানে একটা ক্যালকুলেটর ট্রিক্স আছে। এই অপশনগুলো থেকে অ্যান্সার কোনটা 8/5 আসছে। 4 কেজি তো পসিবল না, 3 কেজিও পসিবল না, আর 1.6 নাকি 2.7। দেখো 5-এর যদি আমি দ্বিগুণ করি 10 হয়, কিন্তু এখানে দ্বিগুণের বেশি আছে, তাহলে এটাও সম্ভব না, তাহলে অবশ্যই অ্যান্সার হবে এটা কারেক্ট। তো এবার হচ্ছে আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে যাব। এই কোশ্চেনটা কি বলছে, একটি 4.5 মাইক্রোফ্যারাডের ধারককে 12 ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত করা হলো। ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ কত? আমরা সঞ্চিত শক্তির যে সূত্রটা জানি সেটা হলো E is equals to half CV²। এখান থেকে হচ্ছে হাফ, হাফ তো থাকবেই, সি অর্থাৎ আমাদের যে আহ, ধারকত্বটাকে হচ্ছে আমাদের এখানে মাইক্রোফ্যারাড দেওয়া, কিন্তু আমরা তো মাইক্রোফ্যারাড এখানে বসাতে পারবো না, ফ্যারাডে নিয়ে বসানো লাগবে। তো মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাডে নিতে 4.5 এর সাথে আমরা 10⁻⁻6 গুণ করব। আর হচ্ছে আমাদের V², ভি কত, ভোল্ট দেয়া আছে 12, এটা হচ্ছে 12²। এটা থেকে আমরা ক্যালকুলেশনটা যদি করি, তাহলে পাবো হচ্ছে এই যে 3.24 × 10⁻⁻4 জুল। তো এর পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা হলো, নিচের কোন গেটটি একাধিকবার ব্যবহার করে যে কোনো ডিজিটাল বর্তনী তৈরি করা যায়? এটা একদমই বেসিক অ্যান্ড থিওরিটিক্যাল একটা কোশ্চেন। আমরা জানি আমাদের যে ন্যান্ড আছে, ন্যান্ড আর হচ্ছে আমাদের নর, এই দুইটা হচ্ছে আমাদের সার্বজনীন গেট। এই দুইটাকে ইউজ করে হচ্ছে আমাদের ডিজিটাল বর্তনী তৈরি করা হয়। তো এর পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে যদি আমরা যাই, এই কোশ্চেন কি বলছে, একই পদার্থ ও ব্যাসার্ধের দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত দেয়া আছে 1:2। মানে একই পদার্থ দিয়ে তৈরি এবং ব্যাসার্ধও সেম, তারের দৈর্ঘ্য শুধু ভিন্ন, দেয়া আছে অনুপাত 1:2। যদি সমান বল দ্বারা তার
তার দুটিকে টানা হয়। মানে আমাদের যে এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতিতে আমাদের যে সূত্রটা ছিল y ইজ ইকুয়ালস টু হচ্ছে এফ এল বাই এ এল। এখানে হচ্ছে আমাদের যে বল, এই বলটাও সেম। আমাদের হচ্ছে যেহেতু ব্যাসার্ধ সেম বলছে দুইটা তারের, তাই এখানে ব্যাসার্ধটাও দুইটার ক্ষেত্রে সেম হবে। আমাদের যেই দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা দেয়া আছে এটার অনুপাত আমাদের এখানে আছে। আর হচ্ছে আমাদের চাইছে কি এই এল এর যে অনুপাত সেটা। আর কি বলছে, আরেকটা জিনিস বলছে যে একই পদার্থের, আর একই পদার্থের হলে আমাদের হচ্ছে এই যে গুণাঙ্কটা সেম হয়। দেখো আমরা হচ্ছে দুইটা তারের জন্য দুইটা ইকুয়েশন লিখবো। প্রথমটার জন্য যদি ইকুয়েশন লিখি y1 সরি y1 ইজ ইকুয়ালস টু হচ্ছে f1 l1 ডিভাইডেড বাই a1 l1। আরেকটা ইকুয়েশন যদি আমরা দ্বিতীয়টার জন্য লিখি y2 ইজ ইকুয়ালস টু হচ্ছে f2 l2 a2 আর l2। এখন যেহেতু এখন আমরা কি করব, একটাকে আরেকটা দ্বারা ভাগ করব। আমরা জানি y1 আর y2 সেম, f1 f2 সেম, কারণ বলছে একই বল দ্বারা টানা হয়েছে। ব্যাসার্ধ যেহেতু দুইটা তারের সেম, তাহলে হচ্ছে আমাদের a1 a2 ও সেম। তা বাকি থাকে কি এটা আর এটা। আমরা কি করব, প্রথমে এই দুটাকে ভাগ করব। y1 বাই y2 ইজ ইকুয়ালস টু f1 l1 বাই a1 l1 ডিভাইডেড বাই f2 l2 বাই a2 l2। যেহেতু এটা একটা সেম, এটা একটা কাটা, এই দুইটা কাটা, এই দুইটাও কাটা, থাকবে কে এইটা। তাহলে আমরা যদি এখানে লিখি কি হবে, এখন দেখো এই পাশে তো 1 থাকলো, আর এই পাশে কি থাকে, উপরে হচ্ছে l1 বাই l1, নিচে l2 বাই l2। আমরা এটাকে যদি আড়াআড়ি গুণ করি কি হয়, এটা এই পাশে আসে, এটা হবে l2 বাই l2 ইজ ইকুয়ালস টু হচ্ছে l1 বাই l1। এখন আমাদের অনুপাত চাইছে কিসের, অনুপাত চাইছে দুইটি তারের বিকৃতির। তো এখন আমাদের হচ্ছে চাইছে কি, চাইছে হচ্ছে l1 বাই l2, অর্থাৎ আমাদের দৈর্ঘ্য যে বিকৃতি আছে সেটার অনুপাত। বিকৃতিটা কত এখানে লিখি আমরা, এটা হচ্ছে l1 বাই l2 ইজ ইকুয়ালস টু হচ্ছে, আমরা যদি l1টাকে এখানে আনি আর এই l2টাকে নিচে নেই, তাহলে কি হবে l1 বাই l2, তাই না? আর এই l1 বাই l2 এর যে মান, এটাই তো আমাদের এখানে দেয়া কত 1 বাই 2 বা 1:2। আমাদের অ্যান্সার কত হবে এই 1:2। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। প্রশ্নে কি বলছে, 10 ওহম রোধ বিশিষ্ট একটি কপারের তারের দৈর্ঘ্য দেয়া আছে দৈর্ঘ্য 2 গুণ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 4 গুণ করলে তারটার রোধ কত হবে। তো আমরা হচ্ছে প্রথমে আমরা যে রোধের সূত্রটা জানি সেটা লিখি। সূত্রটা হচ্ছে R ইজ ইকুয়ালস টু রো L বাই A, তাই তো? আচ্ছা, তো প্রথম যখন তারটাকে আসলে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় নাই, ক্ষেত্রফল 4 গুণ করা হয় নাই, তখন একটা ইকুয়েশন আসবে, আর পরবর্তীতে আরেকটা ইকুয়েশন আসবে। প্রথম ইকুয়েশনটা কি, R1 ইজ ইকুয়ালস টু রো L1 বাই A1। রো এর মধ্যে 1 নাই কেন, কারণ হচ্ছে তারটা সেম উপাদানেরই তৈরি, রো উপাদানের উপর ডিপেন্ড করে। আর দ্বিতীয় যে ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে R2 ইজ ইকুয়ালস টু রো L2 বাই A2। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে যদি ভাগ করে দেই R1 ডিভাইডেড বাই R2 করি, তাহলে কি হবে, এখানে আসবে রো L1 বাই A1 ডিভাইডেড বাই রো L2 বাই A2। এখানে হচ্ছে আমাদের এই রো আর এই রো দুটা কাটা যাবে, থাকবে কি বাকিগুলা। এটা যদি আমি একটু গুছায় লিখি, L1 বাই নিচে A1টা আসার কথা, A1টাতে আমি এই পাশে লিখবো, লিখলাম। আর এই এই এটা হচ্ছে ঘুরে উল্টায় যাবে এখানে, অর্থাৎ A2টা চলে আসবে উপরে আর L2টা নিচে চলে আসবে, তাহলে L2টা রাখলাম এখানে। এখন যদি আমরা লিখি, এখন দেখো
প্রথমে কি বলছে, 10 ওহম রোধের একটি কপারের তারের দৈর্ঘ্য দ্বিগুণ। অর্থাৎ প্রথম আমরা ধরে নিলাম ইনিশিয়ালি যে দৈর্ঘ্যটা ছিল এটা এল, এবং পরবর্তীতে এটা দৈর্ঘ্য দ্বিগুণ হইলে এটা হচ্ছে 2L। আবার ক্ষেত্রফল যেহেতু 4 গুণ, ধরলাম ইনিশিয়াল এটা এ ছিল, 4 গুণ করার পর এটা হচ্ছে 4A। তাহলে এখন আমরা যদি ওই মানগুলো এখানে বসাই, তাহলে কি হবে, L1 এর জায়গায় বসবে L, আর L2 হওয়ার পর এটা হচ্ছে 2L ইন্টু আমাদের হচ্ছে প্রথমত ইনিশিয়াল ছিল A1 এর জায়গায় বসবে হচ্ছে আমাদের A, আর A2 পরবর্তীতে 4A হয়েছে, তাই এই 4A। এখন এই A কাটা, এই L কাটা, আর এই 2 দিয়ে 4 কে কাটলে উপর হবে 2, এখানে আসবে 2। আচ্ছা, এখন এটা কি হলো, এখানে আমরা কি পেলাম যে এটা হচ্ছে R1/R2 এর মান, তাই না? এখন আমাদের চাইছে কি, আমাদের R1 তো দেয়াই আছে, আমাদের চাইছে R2 এর মান কত, তাই না? R2, তো R2 এর মান কত, এখানে R2 টা যদি বাই করি কত হয়, দেখো এটা হবে R2 হবে হচ্ছে R1/2। R1 এর মান কত ছিল, R1 এর মান ছিল 10, মানে হচ্ছে 10/2, 10/2 মানে কত, 5 ওহম। এটা হচ্ছে অ্যান্সার 5। তো আমরা হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনে যাই। কি বলছে যে A ক্রস B এর মান আর A ডট B এর মান যদি ইকুয়াল হয়, তাহলে A আর B এর মধ্যবর্তী কোণ কত? আমরা হচ্ছে প্রথমে আমরা কি জানি, A ক্রস B এর মান কত হয়, A ক্রস B এর মান কত, A ক্রস B এর মান কত, এর মান হচ্ছে আমরা সূত্র থেকে ভেক্টরে পড়ছি AB sin থিটা, আর A ডট B এর মান কত, A ডট B এর মান হচ্ছে AB cos থিটা। বলছে এই দুটো যদি সমান হয়, অর্থাৎ AB sin থিটা ইজ ইকুয়ালস টু AB cos থিটা হয়, তাইলে আমাদের মেইনলি বের করা লাগবে কি, থিটার ভ্যালু। আমরা হচ্ছে sin থিটার নিচে এখানে sin থিটার নিচে হচ্ছে এখানে cos থিটা আনি, আর এই পাশের AB এই পাশের AB কাটা, তাহলে এটা যেহেতু আনছি এখানে শুধুমাত্র একটা 1 থাকবে, তাহলে sin থিটা বাই cos থিটা মানে হচ্ছে tan থিটা ইজ ইকুয়ালস টু 1। আর আমরা জানি tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাই তো? সুতরাং এখান থেকে থিটার কত ভ্যালুটা কত হবে, 45 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে এই যে 45 ডিগ্রি নাই মানে হচ্ছে নান। এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনে কি বলছে, স্থির পানির উপর ভাসমান নৌকা হতে একজন বালক আনুভূমিক দিকে লাফ দেয়। তো এখানে হচ্ছে একটা নৌকা আছে, এখানে একটা বালক আছে, এই বালকটা কি করছে, ধরো এদিকে লাফ দিছে, লাফ দেওয়ার কারণে আর বলছে কি নৌকার এবং বালকের ভর দেয়া আছে, বালকের বেগ বলছে সে এদিকে 20 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছে। তো নৌকার পশ্চাৎ বেগ কত, আমরা ভরবেগ থেকে জানি সে যখন এদিকে লাফ দিবে তো নৌকাটা ঠিক বিপরীত দিকে বেগ প্রাপ্ত হবে। এটাকে আমরা যদি v1 ধরলাম, এটা হচ্ছে v2। ভরবেগের সংরক্ষণশীলতা থেকে আমরা কি জানি, যে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। যেহেতু শুরুতে নৌকা এবং বালক দুইটাই স্থির ছিল, তাহলে এই যে পুরো যে পোর্শনটা এটার মান হয়ে যাবে 0, তাই না? তাহলে এখন কি হবে, 0 সমান সমান m1 v1 প্লাস m2 v2। এখন এখানে v1 এবং v2 দুইটা কিন্তু দুই দিকে, বালক যেদিকে গেছিল নৌকা কিন্তু তার ঠিক বিপরীত দিকে গেছে, মানে এই দুইটার মধ্যে যে কোনো একটার ভ্যালু আমাদেরকে মাইনাস নেওয়া লাগবে। ধরলাম বালকের দিকটাই হচ্ছে মাইনাস, তাহলে এই সাইডের ভ্যালুটা কি, অবভিয়াসলি প্লাস। বালকের বেগটা যদি মাইনাস ধরি, তাহলে আমরা এখানে কি কি লিখবো, m1 v1 এর ভ্যালু যদি বসাই, v1 হচ্ছে -20 প্লাস m2 v2। এখান থেকে আমরা যদি m2 v2 সমান সমান কত, এটা ওই পাশে এখানে মাইনাসটা এখানে আসবে, তো এটা উল্টায় গেলে এখানে আর মাইনাস থাকবে না, থাকবে হচ্ছে m1 ইন্টু হচ্ছে 20। এখান থেকে যদি আমরা v2 এর ভ্যালুটা বের করি, v2 সমান সমান হবে m1 ইন্টু 20 ডিভাইডেড বাই m2। m1 এর ভ্যালু কত, m1 টা ছিল বালকের, তো বালকের ভর কত, 50 কেজি, এটা হচ্ছে 50 ইন্টু 20 ডিভাইডেড বাই নৌকার ভর
200 কেজি গেল, 2 কাটা থাকলে হচ্ছে লাস্টে 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড, এই নাম্বার হচ্ছে আমাদের। তো এই হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিটে আসা লাস্ট ইয়ারে অর্থাৎ 22-23 সেশনের ইম্পর্টেন্ট কতগুলো এমসিকিউ। আর বাকি যে এমসিকিউ গুলো আছে সেগুলো হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে অথবা এই পোস্টের স্ট্যাটাস বারে কিংবা কমেন্টে পিন করে দেবো একটা স্লাইড আকারে, তোমরা সেখান থেকে ওগুলো দেখে নিতে পারো। তোমাদের শেষ মুহূর্তে গোছানো প্রস্তুতির জন্য আমরা একটা সিরিজ চালু করেছি, এটা হচ্ছে টেক সলভ সিরিজ। এই সিরিজে তোমরা প্রযুক্তি ইউনিটের অন্যান্য যেই সাবজেক্ট গুলো আছে সেগুলোর সলভিং পাবা। সেই সলভ গুলো করাবে হচ্ছে আমাদেরই ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অন্যান্য ভাইয়েরা। আর এই ভিডিওগুলো তোমরা খুঁজে পেতে হ্যাশট্যাগ টেক সলভ সিরিজ লিখলেই তোমরা হচ্ছে ভিডিওগুলো পেয়ে যাবা। আশা করি এই ভিডিওগুলো তোমাদের শেষ মুহূর্তে অনেক কাজে আসবে। দেখা হচ্ছে ম্যাকে, টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আর ভিডিও